দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টা। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশু। 24 ঘন্টায় সচরাচর আমরা দিনের ঘটনা নিয়ে কথা বলি। আজ আমরা একটু শিক্ষা খাত নিয়ে কথা বলতে চাই, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পর পরবর্তী 2 বছর জুলাই চলছে। শিক্ষা খাতে প্রত্যাশা যা ছিল তার কতখানি পূরণ হলো, নতুন একটি সরকার ক্ষমতায়, শিক্ষা নিয়ে তাদের ভাবনা কি, শিক্ষা খাতের চ্যালেঞ্জ কি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেমন চলছে এবং শিক্ষা খাতের প্রধান পরিচালক যারা সেই শিক্ষকরা, শিক্ষার্থীরা কেমন আছে, সেসব নিয়ে নির্মমভাবে বুঝতে চাই, বিশ্লেষণ করতে চাই। আমার সঙ্গে আলোচনার জন্য আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ স্যার, স্বাগত আপনাকে। এবং আমার সঙ্গে আছেন সাংবাদিক এবং দৈনিক শিক্ষা.com-এর সম্পাদক জনাব সিদ্দিকুর রহমান খান। সিদ্দিকুর রহমান খান, আপনাকেও স্বাগত। স্যার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। শিক্ষাই সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা সরকারে যারা থাকেন তারা সবাই বলেন 2024 সালের জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান এবং যার ফলে বাংলাদেশের একটা নতুন ইতিহাস তৈরি হলো, তার পিছনে সবচেয়ে বেশি অবদান যাদের ছিল তারা হচ্ছে মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারপরে শিক্ষক, শ্রমিক, কৃষক সবাই ছিল নিঃসন্দেহে। কিন্তু সামনের সারিতে তারা ছিল সরকারি, বেসরকারি, মাদ্রাসা, স্কুল, কলেজ সব শিক্ষার্থীরা। ফলে শিক্ষায় সংস্কার, এবং আমরা তারপর একটি সরকার আসলো, সেই সরকার অনেকগুলো সংস্কার কমিশন করলো। আমি জানি না মানে এটা কি পরিকল্পিত নাকি অপরিকল্পিত, শিক্ষার সংস্কারটা আসলে কতটুকু হলো। সেই সময় শিক্ষার সংস্কার কমিশনও আমরা কিন্তু দেখি নাই। তারপর একটু নতুন রাজনৈতিক সরকার আসলো, সব মিলিয়ে এই সংস্কারের কার্যক্রমটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? প্রথম কথা হলো যে স্বাধীনতার 54 বছর এই দেশে শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য কি, মানে মিশন এবং ভিশনটা কি, সেটা আমরা সেট করতে পারি নাই। এটা 54 বছরের ব্যর্থতা। কুদরতে খুদা কমিশন থেকে ধরে যদি আমি বলি, বাড়ি কমিশন, কবির চৌধুরী কমিশন, মনিরুজ্জামান মিয়া কমিশন, এবং আওয়ামী লীগ সরকারের সময় আরেকটা কমিশন, একটা কমিশনের প্রস্তাবও কিন্তু বাস্তবায়িত হয় নাই। এটা গেল একটা দিক, যে আপনার এই যে পলিসিগত দিক। আর তারপরও ডিমে তাতালাভাবে কোনো রকমে চলছিল এদেশের শিক্ষা। কিন্তু এই গত রেজিমে, মানে আওয়ামী লীগ সরকারের সময়ে, শিক্ষার যে ফান্ডামেন্টাল মৌলিক কাঠামোটা, সেই কাঠামোটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবং এটার পিছনে প্রধান কারণ ছিল রাজনীতি। পলিটিক্যাল মানে এলিমেন্টগুলো এমনভাবে মানে পলিটিসাইজেশন মানে হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, প্রাথমিক শিক্ষা থেকে ধরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়গুলো ডিএনএ টেস্ট করে শিক্ষক নেওয়া হতো। কোনো বিশ্ববিদ্যালয়ে 800 শিক্ষক নেওয়া হয়েছে, কিন্তু সেখানে একজন শিক্ষকও ছিলেন না ভিন্ন মতাবলম্বী অথবা ভিন্ন মতাদর্শী। সেটা সে যদি খুব বামপন্থীও হয়, তাও নেওয়া হয়নি। এবং আপনার এই যে কাজটা করা হয়েছে, এটার একটা প্রধান কারণ হলো যে আমি কিভাবে শিক্ষক রিক্রুট করব তার কোনো পলিসি আমার সেভাবে নাই। আমি এমপিও দিচ্ছি না, কিন্তু একজন শিক্ষক কলেজে 17-18 বছর ধরে পড়াচ্ছেন, তাহলে এটা একটা পলিসিগত একটা সমস্যার ব্যাপার, পলিসি নাই। আবার আমি এমপিও দিচ্ছি, কয়েক বিলিয়ন ডলার এমপিও দিচ্ছি আমি বছরে, কিন্তু কোনো কলেজে কোনো সাবজেক্টে আমরা দেখেছি যে 9 জন শিক্ষক আসছেন, ছাত্র সংখ্যা 3 জন, কিন্তু তারা এমপিও খাচ্ছে। কলেজের থেকে যে বেনিফিট পাওয়ার যে অংশ সেগুলো করছে। এটা ম্যানেজমেন্টে ঠিক আছে, কি করো, এই যে এটার নাম কি বলে, CGPA 5 পাওয়ার জন্য যা যা করা দরকার, যত কানেকশন করা দরকার, হ্যাঁ, যেভাবে পরীক্ষা নেওয়া দরকার সেভাবে পরীক্ষা নাও। তো কোনো কলেজে দেখা গেল যে সাংঘাতিক রকম CGPA 5-এর আধিক্য, যাদের কানেকশন আছে বিভিন্ন জায়গাতে। এটা আরেকটা জায়গাতে কলেজের গভর্নিং বডির সভাপতি কে হবে, সদস্য কে হবে, গভর্নিং বডি হওয়ার পরে, সদস্য হওয়ার পরে কলেজের যে ফান্ড আছে সেই ফান্ডটাকে কীভাবে হরিলুট করা যায়, কীভাবে বিভিন্নভাবে মিসইউজ করা যায়, সেটার একটা মহোৎসব কিন্তু ছিল। স্যার, এগুলো তো আপনি সংকটের কথা বলছেন, এগুলো সংস্কার কেন হলো না গত 18 মাসে বিশেষ করে? এইটা আমি মূল জায়গাটাতে বললাম। আর সিলেবাস,
সিলেবাসটা আমরা যা পড়াচ্ছি হাস্যকর ব্যাপার, সিম্পলি হাস্যকর ব্যাপার। ধরেন এখনও হয়তো বা বুয়েটে অথবা আমাদের এগ্রিকালচারাল ইউনিভার্সিটিগুলোতে অথবা ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে কিছু কিছু জায়গাতে ছেলেমেয়েরা হয়তো কিছু পড়াশোনা করে তারা হয়তো আমরা গর্ব করতে পারি যে তাদেরও চেঞ্জ করা দরকার, কিন্তু গর্ব করে। কিন্তু ওভারঅল যে সিলেবাসের যে সংস্কারটা করা দরকার ছিল, সিলেবাসের সংস্কার মানে কি, মানে হলো যে আমার ছেলেটা পাশ করার পরে সময় উপযোগী হবে, পাশ করার পরে ছেলেটা চাকরি পাবে, ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ থাকবে। আমার কাছে বিভিন্ন প্রতিষ্ঠান কোন ধরনের গ্র্যাজুয়েট চাচ্ছে, আমি সেভাবে আমার গ্র্যাজুয়েট তৈরি করব। আমার সাবজেক্টের কথা ভুলে যেতে হবে, আমি কোন লাইনে এক্সপার্ট সেটা ভুলে যেতে হবে। ভুলে গিয়ে আমার ছেলে মেয়েটা কোথায় চাকরি পায়, কোথায় চাকরি পাবে এবং কি করলে সে বিদেশে সেটেল করতে পারবে, দেশে ভালো করতে পারবে, ইন্ডাস্ট্রিতে ভালো করতে পারবে, এই সিলেবাসটা পরিবর্তন হয় নাই। না হয়ে বিভিন্ন ধরনের আপনার এই যে এক্সপেরিমেন্ট করা হয়েছে, এই জায়গাতে এক্সপেরিমেন্ট, ওই জায়গাতে এক্সপেরিমেন্ট করা হয়েছে। এবং বিনিয়োগ শিক্ষায় জিডিপির অন্তত 5% না হোক 2%, 2.5% দেওয়া যেত। বহু বছর পরে এবার আমরা 2% দেওয়াতে 1,37,000 কোটি টাকা পেয়েছি। এখন টাকা পেয়েছি ঠিকই, কিন্তু এইটা বার্ন করাটা, যেহেতু আমাদের ভিতরে এইরকম একটা জট এবং এক ধরনের টোটাল মিসম্যানেজমেন্ট এবং এক ধরনের মানে একটা হচপচ অবস্থা, এর ভিতরে ওই 5-6 মাসে সরকার খুব একটা বড় কিছু করে ফেলতে পারবে এটা ভাবার কোনো ধরনের কোনো কারণ নাই। তারপরেও কিছু কিছু কাজ যেগুলা শুরু হয়েছে, সংস্কার কার্যক্রম, যে সমস্ত বিষয়গুলা সরকারের নজরে এসেছে, বর্তমান সরকারের নজরে এসেছে, আমাদের নজরে এসেছে, সেগুলো নিয়ে পরে হয়তো আমি কথা আলোচনা করবো। স্যার আপনাকে একটু থামাই আমি। সিদ্দিকুর রহমান খান, এই সংস্কারের একটা স্বপ্ন বলি, বা শুধু সংস্কার না, আসলে রাষ্ট্র বিনির্মাণ এবং সেটাকে টেকসই করা, সেটি সম্ভবত একটা বড় স্পিরিট ছিল, বিশেষ করে যেটাকে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বলা হয়। চেতনা তো আর বিমূর্ত কোনো বিষয় না। আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনা বলি, সেখানেও সম্ভবত এটি ছিল যে আমাদের শিক্ষা হবে বৈষম্যহীন, শিক্ষা হবে একমুখী, মানে আমার অর্থনৈতিক অবস্থা আমার শিক্ষা নির্ধারণ করবে না। ফলে ধরেন রাজনৈতিক সরকারগুলো সেটি করতে পারেনি, সেই ব্যর্থতা তারা স্বীকারও করে। কিন্তু একটা অন্তর্বর্তী সরকার ছিল যারা অনেক সংস্কার নিয়ে কাজ শুরু করলো, দিনের পর দিন বৈঠক করলো, কিন্তু সেখানে শিক্ষা সংস্কার কেন একেবারেই গুরুত্ব পেল না, নাকি আসলে পেয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা দুর্ভাগা জাতি। আমরা 5 আগস্টের পরে যাকে শিক্ষা উপদেষ্টা পেলাম, উনি কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বোর্ড সেরা, সারা দেশ সেরা, বিশাল একজন জ্ঞানী গুণী, কোনো সন্দেহ নেই। কিন্তু তার আমলে আমরা কি দেখলাম? অটো পাস দিতে বাধ্য হলেন স্যার। আপনি কি প্রফেসর ওয়াহিদের কথা বলছেন? জি, পরবর্তীতে ওয়াহিদুল মাহমুদ স্যারের কথা বলছি আমি। তো উনি যখন উপদেষ্টা ছিল, আমার সাথে প্রতিদিন প্রায় কথা হতো অনেকগুলো বিষয়ে। তো আমি ঘুরে ফিরে টকশোতেও আমি বলেছি, স্যারের সাথে একাকিও বলেছি, স্যার একটা সংস্কার কমিশন শিক্ষা নিয়ে একটা স্থায়ী একটা কিছু করা, কিন্তু দেখলাম ওই দিকে আগায় না। এবং আশ্চর্যজনকভাবে স্যার জানেন না, কিন্তু নিচের দিকে ওই সময় যারা শিক্ষা সচিব পদে ছিলেন, বিভিন্ন প্রশাসনিক পদে ছিলেন, ভয়াবহ দুর্নীতি কিন্তু 5 আগস্টের পরে 2জন আমরা শিক্ষা উপদেষ্টা পেলাম, সিআর আবরারের স্যার এবং প্রফেসর ওয়াহিদুল মাহমুদ। 2জনের সময় কিন্তু আমি ওয়াহিদুল মাহমুদকে দোষারোপ করি না, আমি শিওর যে উনি এগুলোর সাথে ছিলেন না। কিন্তু আপনারা দেখেছেন যে সিআর আবরার স্যার কিন্তু নিজেই স্বীকার করেছেন যে তার কাছে একটা শিক্ষার বড় পদের জন্য 1 কোটি টাকা ঘুষ নিয়ে এসেছিল, ইঙ্গিত দিয়েছিলেন একজন ইউনিভার্সিটি শিক্ষকের, নাম বলেনি। তো আমরা দেখলাম কি, আসলে আমার হিসাবে শিক্ষার পত্রিকার শিক্ষা নিয়ে আমরা কাজ করি, আসলে আমরা চরমভাবে হতাশ হয়েছি। তবে সব কিছুর মধ্যে একটা ভালো লেগেছে, একটা সাকসেস আছে আমি মনে করি, সেটা হলো গত 16-17 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়, যার অধীনে সবচেয়ে বেশি শিক্ষার্থী, এখানে কোনো শিক্ষার্থী ছিল না। আমাদের ভাইস চ্যান্সেলর স্যাররা, হারুনুর রশিদ বা মশিউর রহমান, তারা সবাইকে পরীক্ষার্থী বানিয়েছিল, সবাই পরীক্ষার্থী এবং একক পরীক্ষক। আগে সব ইউনিভার্সিটি আপনি জানেন, সব ইউনিভার্সিটিতে ডাবল এক্সামিনার, অর্থাৎ একজনের কাছে ক্ষতিগ্রস্ত। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তারা একক পরীক্ষক পদ্ধতি বানিয়ে ফেলে এবং রাতারাতি রেজাল্ট দেওয়া, ফলে একটা ভয়াবহ অবস্থা তৈরি, সবাই পরীক্ষার্থী, কোনো শিক্ষার্থী নেই। স্যার, আমার হাতে যদি কোনো সুযোগ আসে কখনো পুরস্কার দেওয়ার, আপনি যদি বলেন যে 5 আগস্টের পরে এখন পর্যন্ত শিক্ষা খাতের সবচাইতে আমূল পরিবর্তন, একদম ঘরে ঘরে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো স্টুডেন্টের কাছে জিজ্ঞেস করবেন,
যারা ধরেন 4 বছর আগে ভর্তি হয়েছিল এবার অনার্স ফাইনাল পরীক্ষার্থী বলবেন না আমরা প্রথম 2 বছর যেন তেন আমরা পার্ট টাইম জব করেছি, আমরা এটা সেটা করেছি, যাইনি, কিন্তু এখন সেটা হবে না। এখন কিন্তু ক্লাস করতে হবে, এখন কিন্তু পড়াশোনা করতে হবে, অ্যাটেন্ডেন্স সব মিলে এবার সার্টিফিকেট পাওয়াটা কিন্তু কঠিন হয়ে গেছে। সেই হিসাবে আমি স্যারকে সবসময় ধন্যবাদ জানাই, আজকে এই প্রকাশ্যে গণমাধ্যমে ধন্যবাদ জানানোর একটা সুযোগটা নিলাম। আরেকটি বিষয়, আসলে গত কয়েকদিন ধরে সবাই আলোচনা যে 36% ড্রপ আউট। জি, আমি ড্রপ আউট নিয়ে আলাদাভাবে আলোচনা করব ভাই। আমি তার আগে আবার একটু স্যারের কাছে আসতে চাই। স্যার, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তো শুধু জ্ঞান সৃজন করে না, মানে বিশ্ববিদ্যালয় হচ্ছে আমরা বলি যে শিক্ষার উদ্দেশ্যে ফল চাওয়া নয় ফলতে চাওয়া। ফলে আপনি একটু আগে বুয়েটের কথা বলছিলেন, পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিগুলো আমরা দেখলাম যে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির সঙ্গে সমন্বয় রেখে নানান আবিষ্কার, এখন এআই এর যুগ। আমাদের বুয়েট সবশেষ অটো রিক্সা আবিষ্কার করলো, তাও সেটা হচ্ছে বা একটা মডেল আনলো তারা, সেটাও নিজেদের অর্থায়নে না। বুয়েট নিঃসন্দেহে অনেক বড় বড় কাজ করছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আসলে কেমন চলছে? জ্ঞান সৃজন করার যে জায়গা, গবেষণার যে জায়গা, সেই জায়গায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আপনি কিভাবে মার্কিং করবেন? এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বিশেষ করে 5 আগস্টের পরে বিপরীত মতের প্রতি শ্রদ্ধা আগে থেকেও খুব ভালো ছিল, সেটা বলছি না, এবং প্রতিবাদের ভাষা, শব্দচয়ন, সেগুলো নিয়ে আপনার মূল্যায়ন একটু শুনতে চাই। বিশ্ববিদ্যালয়গুলো আসলে কেমন চলছে? মূল কথাটা হলো যে বিশ্ববিদ্যালয় কি জিনিস, বিশ্ববিদ্যালয়ের ডেফিনেশনটা কি, বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটা কখন থেকে আসলো, বিশ্ববিদ্যালয় আমরা কেন বিশ্ববিদ্যালয় বলছি, ইউনিভার্সিটি কেন বলছি। একটা ইউনিভার্সাল নলেজের এক্সারসাইজ হবে সেখানে, বিশ্বজনীন একটা জ্ঞান সৃজনের দুটা কাজ বিশ্ববিদ্যালয়ে, জ্ঞান সৃজন করা এবং জ্ঞান বিতরণ করা। আমরা বিতরণ করছি, কিন্তু সৃজনের দিকে যদি আমরা বলি তাহলে আমি বললে তো কিছু হবে না। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে সমস্ত বেঞ্চমার্কগুলো আছে, সেই বেঞ্চমার্কগুলোর দিকে যদি আমি তাকাই তাহলে আমরা জ্ঞান সৃজনে যোজন মাইল দূরে। এবং এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে অনেকগুলা ইন্ডিকেটর আছে, 4-5টা বড় ইন্ডিকেটর আছে, তার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্ববিদ্যালয় হয়ে উঠছে কিনা সেটা তারা নির্ধারণ করে। সেখানে সাউথ এবং সাউথ ইস্ট এশিয়াতে আমাদের অবস্থান একদম তলানিতে, এবং বিশ্বের যদি আমরা ওই 130টা দেশের ভিতরে ধরি আমাদের অবস্থান 100-র পরে, মানে 100-র পরে। তার মানে আমরা জ্ঞান সৃজন করার জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার ছিল সেই ধরনের পরিবেশ আমরা সেটা তৈরি করতে পারি নাই। বিশ্ববিদ্যালয় থাকবে অটোনমাস, বিশ্ববিদ্যালয় থাকবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবেন স্বাধীন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জ্ঞান চর্চা করবেন, পলিটিক্স করবেন না আমি সেটা বলছি না। নোয়াম চমস্কিরও এক ধরনের পলিটিক্স ছিল। ওই যে আমি যার কথাই বলি না কেন, ওয়ার্ল্ড ফেমাস যত ধরনের, অমর্ত্য সেনেরও একটা পলিটিক্স আছে। হ্যাঁ, আপনার যার কথাই বলেন, বড় বড় নাম করা যারা বড় বড় পণ্ডিত যারা, তাদেরও একটা, মিশেল ফুকোরও একটা পলিটিক্স ছিল, সাত্রেরও একটা পলিটিক্স ছিল। আমি যার কথাই বলি সবারই একটা পলিটিক্স ছিল, শুধু কার্ল মার্কসের পলিটিক্স ছিল না, সবারই বড় বড় নাম করা প্রফেসর। কিন্তু তারা জ্ঞান তৈরি করার ক্ষেত্রে যে অবদানটা রাখতে পেরেছেন সেটা আমাদের এখানে এই জায়গাটাতে, এই বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে নাই। এর ভিতরে প্রধান একটা কারণ হলো যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে দেই নাই। রাজনীতিটা হলো, আমি যদি সবকিছু কন্ট্রোলে রাখতে চাই, পলিসি মেকাররা সবকিছু আমরা বিশ্ববিদ্যালয়কে যদি নিয়ন্ত্রণে না রাখতে পারি তাহলে আমি দেশের অনেক কিছু নিয়ন্ত্রণে রাখতে পারবো না। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা থেকে আমি করলাম কি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিতরে রাজনীতি। 1973 অধ্যাদেশে 4টা বিশ্ববিদ্যালয়, আসলে 6টা বিশ্ববিদ্যালয়, কিন্তু ধরেন 4টা বিশ্ববিদ্যালয়ের কথা বলি আমি। 1973 অধ্যাদেশ যেটা আছে, সেই অধ্যাদেশের এখন বললে তো অনেকে অনেক কথা বলবেন। 73 অধ্যাদেশের অনেক জায়গাতে পরিবর্তন করা দরকার ছিল আরও 30-40 বছর আগে, কিন্তু সেই অধ্যাদেশগুলো সেই জায়গাতে আমরা কিন্তু কোনো পরিবর্তন নাই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। আপনি অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাবেন অধ্যাপক হয়ে গেছেন, কিন্তু ওনার একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে একটা আর্টিকেল, ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল মানে বললাম যে একটা অ্যাকসেপ্টেবল Q1, Q2, Q3, একটা আর্টিকেলও নাই, কিন্তু উনি প্রফেসর। এটা একমাত্র সম্ভব বাংলাদেশের মতো দেশে। এবং
আফ্রিকার কোনো দেশেও এই জিনিসটা সম্ভব না যে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Q1 জার্নালের একটা দুটা লেখা ছাড়া সে অধ্যাপক হয়ে গেছে। স্যার আপনাকে একটু থামাই। প্রফেসর ডক্টর সামিনা লুৎফা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনলাইনে। আপা নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে। আপনাকে স্বাগত 24 ঘন্টা। আমি মাহফুজ মিশু আছি আপনার সঙ্গে। আপা আপনি যুক্ত হওয়ার আগে আরেকটা বিষয়ে কথা বলেছিলাম, যে সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের একটা বড় জায়গায় শিক্ষার্থীরা ছিল অগ্রভাগে, আপনার শিক্ষকরাও ছিলেন শিক্ষার্থীদের উপরে যখন নির্যাতন নিপীড়ন হলো। ফলে সেই সময় এক ধরনের বিশ্ববিদ্যালয়ের, এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্ন আপনারা দেখিয়েছিলেন পুরো দেশের মানুষকে, শিক্ষার্থীদেরকে, শিক্ষকরা, জাতিকে। সেটা কতখানি হলো এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আসলে এখন কেমন চলছে? এই দুটো প্রশ্নের উত্তর যদি একটু ছোট করে আপনি দেন। এই প্রশ্নের উত্তর কি ছোট করে দেয়া যাবে? আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। জি, শুনতে পাচ্ছি একদম। প্রথম প্রশ্নটি, যে ধরনের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন আমরা দেখেছিলাম এবং দেখিয়েছিলাম, হ্যাঁ, আমরা একটা আয়োজন করেছিলাম যেখানে কেমন বিশ্ববিদ্যালয় চাই সেটার আয়োজনে প্রচুর মানুষ হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করেছিলাম। তো সেই আয়োজনের পরেও অসংখ্য মানুষ আমাদেরকে ইমেল করেছিলেন, তারা কেমন বিশ্ববিদ্যালয় চান সেই কথা গুলো লিখে আমাদের জানিয়েছিলেন, এবং আমরা এই সমস্ত জিনিসটাকে একটা সামারি করে সেই সময়ের যে সরকার, সেই সরকারের প্রধানের কাছে ইমেল করে পাঠিয়েছিলাম, কারণ এছাড়া আসলে আমাদের তার কাছে পৌঁছানোর আর কোনো তেমন উপায় ছিল না। এবং সেই সময়কার শিক্ষা উপদেষ্টা যিনি ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, এবং পরবর্তীতে সিআর আবরার, এদের দুজনের কাছেই সেই বিশ্ববিদ্যালয়ের যে ধারণাটি আমরা পেয়েছিলাম সেটা আমরা উপস্থাপন করেছিলাম। কিন্তু আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থান শেষ হওয়ার পরপরই মানে এক ধরনের চরম প্রতিযোগিতা শুরু হয়ে গেল, বিশ্ববিদ্যালয়গুলো তার বাইরে ছিল না। এবং এই যে স্টেক দখলের লড়াইটা শুরু হলো তখন, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে নানান বিশ্ববিদ্যালয়ে নানান রকম প্রশাসনিক পদগুলোতে নানান রকম মানুষ নিযুক্ত হলেন, এবং সেই প্রতিযোগিতার ফাঁক দিয়ে একটা ধরেন একটা শিক্ষা কমিশনের দাবি, কিংবা আমরা যে ধরনের পরিবর্তনগুলো চেয়েছিলাম, যে ধরনের প্রাতিষ্ঠানিকীকরণ চেয়েছিলাম, যে ধরনের নিয়ম চেয়েছিলাম যাতে করে অযোগ্য ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে না পারেন, কিংবা শুধু শিক্ষক রাজনীতিতে জড়িত থাকার কারণে কেউ প্রশাসনিক জায়গায় যেতে না পারেন, বরং তার ক্রেডিবিলিটি, তার কাজের জায়গা থেকে তাকে নির্ধারণ করার সুযোগ তৈরি হয়, সেই জায়গাগুলোতে কোনোটাতেই আমরা কোনো কাজ হতে দেখি নাই। এবং শিক্ষা কমিশনের কথা আমরা অনেকবার উত্থাপন করেছি, কিন্তু সেটার কোনো ফলাফল তখন আমাদের কাছে এসে পৌঁছায় নাই। এবং আমরা পরবর্তীতে 18 মাস পরে দেখতে পেলাম যে এর মধ্যে অনেক ধরনের রাজনীতি হয়েছে, এবং সেই রাজনীতির একটা অন্যতম জায়গা ছিল যে যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো আমাদের বাংলাদেশের রাজনীতির একটা নির্ণায়ক স্থান হিসেবে পরিচিত, কারণ এখানেই সবচাইতে বেশি পলিটিক্যাল বডিজ পাওয়া যায়, যেটা হচ্ছে ছাত্রদের শরীর, যে শরীরগুলোকে খুন করার মাধ্যমে, হত্যা করার মাধ্যমে, নিপীড়ন করার মাধ্যমে ক্ষমতাকে কেন্দ্রীভূত করা হয়। এই স্পেসগুলোতে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সেই স্পেস হিসেবে কাজ করে এসেছে। সেই কারণে সেই বিশ্ববিদ্যালয়গুলোর যে ক্ষমতা, সেই ক্ষমতাকে একটা নির্দিষ্ট গোষ্ঠী দখল করবার চেষ্টা করতে থাকে, এবং আমরা দেখি যে যুযুধান পক্ষের মধ্যে যারা বেশি সংগঠিত তারা সেই মানে পাওয়ারটা গ্র্যাব করতে সক্ষম হয়। পরবর্তীতে মানে আপনার এখনকার কথা, যে দ্বিতীয় প্রশ্নটা বললেন, আমি খুবই মানে ব্রাশ স্ট্রোক দিয়ে বললাম, অনেক বড় করে, কিন্তু এর মধ্যে আরো অনেক লেয়ার্স অফ নুয়ান্সেস আছে যেটা আমি হয়তো টাচ করতে পারলাম না। আর এখন কেমন চলছে সেটা তো আসলে আমরা দেখতে পাচ্ছি। তা আমার মনে হয় যে সেই পাওয়ারের কনসলিডেশনের যে নতুন কি বলবো, যে নতুন এক ধরনের সেটেলমেন্ট বা অ্যারেঞ্জমেন্ট হবে, সেটা এখনো সম্পূর্ণ হয়ে ওঠেনি। তার ফলে এখনো বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসগুলো কিছুটা হলেও মানে সুযোগ আছে পরিবর্তন করার, কিন্তু আমার মনে হয় যে আগের বারের মতোই এবারও দ্য উইন্ডো অফ অপরচুনিটি ইজ রিয়েলি মানে এটা ছোট হয়ে আসছে বা বন্ধ হয়ে আসছে অত্যন্ত দ্রুততার সাথে। কিন্তু আমরা যদি আবার ওই প্রশাসনিক পদগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখবো যে সম্ভবত মানে ওনাদের ব্যক্তিগত আগ্রহ বা সততা না থাকলে প্রাতিষ্ঠানিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা আমি অন্তত এখনো দেখতে পাচ্ছি না। জি জি, লুৎফা আপনাকে একটু থামাই। সিদ্দিক ভাই, আপনি একটু ছোট করে বলবেন কিনা বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আপনার মূল্যায়ন, আপনার এগুলো নিয়ে নিয়মিত কাজ করেন, বিশ্ববিদ্যালয় এখন কেমন চলছে? এই বিশ্ববিদ্যালয়গুলো নিয়েও আমি ব্যক্তিগতভাবে হতাশ সব দেখে,
আমি রিপোর্টার হিসেবে দেখেছি যে পলিটিশিয়ানরা দুই বড় দলেরই পলিটিশিয়ানদেরকে আমি নিজে চোখে দেখেছি, আমি রিপোর্ট লিখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 4টা বড় পাবলিক বিশ্ববিদ্যালয়, তাদেরকে ফোন করতে আপনারা একটা বিবৃতি দেন, সরকার এইটা করছে, সেটা করছে, এটা করছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি কদিন আগে শুনলাম বর্তমান সরকারের একজন বড় মন্ত্রী, খুবই পাওয়ারফুল, উনিও নিজেও শিক্ষা ক্যাডারে ছিলেন, তারপরে পলিটিক্স, এখন উনি বড় মন্ত্রী, কিন্তু উনি শিক্ষকদের ব্যাপারে একটা নেতিবাচক মন্তব্য করেছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভিসি হওয়ার জন্য তার কাছে কেন তদবির করে। এটা শুনে আমার কাছে খুব খারাপ লাগলো, কারণ আমি নিজে দেখেছি ওনাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ফোন করে রিকোয়েস্ট করতে বিবৃতির জন্য। তো এখন ক্ষমতায় আসার পর সেটা যদি ঠিক হয়, উনি এখন সেজন্য কেউ প্রশাসনিক দায়িত্বের জন্য মন্ত্রীর কাছে তদবির করাও সঠিক না। সঠিক বলতে কি, তো আপনি তো ব্যবস্থাটা করেছেন, আপনি তো রাস্তাটা তৈরি করেছেন, আপনি শিক্ষকদেরকে একবার বলবেন শিক্ষকরা পলিটিক্স করবে না, কিন্তু আপনার যখন দরকার হবে তখন আপনি শিক্ষকদের ব্যবহার করবেন। আবার যখন শিক্ষকরা যাবে যে ঠিক আছে কারো চয়েস থাকতেই পারে, তাই না, সচিবও তো হয় তদবিরে। তো ভাইস চ্যান্সেলরও তো যেহেতু সে 17 বছর ধরে তাদের নানান ধরনের ত্যাগ ছিল বা ছিল, তো সেক্ষেত্রে সে যখন বলতে গেছে তখন সে বলতে পারতো যে না আমি এই বিষয়ে তদবির করব না, কিন্তু প্রকাশ্যে পাবলিকলি এরকম অপমান করা আমার মনে হয় যে ঠিক হয়নি। সে তো একাকই বলতে পারতো যে আমি কোনো তদবির করব না, কিন্তু প্রকাশ্যে বলার কি খুব একটা দরকার ছিল বলে মনে হয় না। অনেকগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ফলে ছাত্র সংসদ যে স্বপ্ন থেকে তৈরি হলো তাদের পারফরমেন্সকে আপনি কিভাবে দেখেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো? তারা আসলে আপনি জানেন যে কারা এখন বড় পাবলিক ইউনিভার্সিটিগুলোর ছাত্র সংসদে আছে, তারা যে 40 বছর 50 বছর আগে থেকে যে টার্গেট নিয়ে এসছে সেই টার্গেট তারা ফুলফিল করছে এবং এখনও কিন্তু তারা সেগুলো করে যাচ্ছে। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমি খুব একটা পরিবর্তন দেখি না। গুণগত যে পরিবর্তন সেটা না, তাদের যে আইডিয়া, রাজনৈতিক যে এজেন্ডা, সেগুলোই তারা বাস্তবায়ন করে চলছে। তাতে জাতি হিসাবে আমি কোনো ভালো কিছু দেখছি না। জি, আমি একটা বিরতিতে যাই। স্যার, আপনি পাঠ্যক্রমের কথা বলছিলেন, আবার এই সরকার এসে একটা নতুন পাঠ্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে। আশা করা যাচ্ছে যে 2027 সালে অন্তত 4র্থ এবং 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সেটি পাবে। সেখানে আনন্দের সঙ্গে শিক্ষা, লার্নিং উইথ হ্যাপিনেস বা সমাজ সংস্কৃতি নামক নতুন দুটো পাঠ্য বই যুক্ত হচ্ছে। ফলে এই পাঠ্য বই এবং শিশুদেরকে আমরা মানে সরকার পরিবর্তন হলে এক ধরনের গিনিপিগ বানাই এবং সেই প্রক্রিয়াটা কেন টেকসই হয় না সেটা নিয়ে আপনাদের তিনজনের সঙ্গে কথা বলবো। প্রফেসর আমানুল্লাহ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। 2027 শিক্ষাবর্ষে নতুন শিক্ষাক্রম যদি বিশেষ করে 4র্থ এবং 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, আমরা এবছর বৃত্তি পরীক্ষা দেখলাম 6ষ্ঠ শ্রেণীর এপ্রিল মাসে যখন শিক্ষার্থীরা তখন সে ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষা দিচ্ছে। ফলে তার জন্য এগুলো প্রেশার হয় কিনা এবং এই নতুন শিক্ষাক্রম নিয়ে আমরা কেন একটু টেকসই ব্যবস্থাপনা করতে পারছি না স্যার? প্রথম কথা হলো যে আমি শিক্ষাক্রম, সিলেবাস এবং কারিকুলাম দুইটা আলাদা জিনিস। আমরা কারিকুলাম অনেক দিন পরিবর্তন করি নাই। মাঝখানে একবার একটু হাত দেওয়া হয়েছিল 94-এর পরে, একবার মনে হয় হাত দেওয়া হয়েছিল 2012-তে কারিকুলাম সৃজনশীলের, হ্যাঁ সৃজনশীলের নামে। আর সিলেবাস আমরা অনেক সময় পরিবর্তন করার চেষ্টা করেছি, আমাদের মনে ধরেছে আমরা করেছি, এবং কোনো ধরনের ফিজিবিলিটি স্টাডি এবং কোনো কিছু ছাড়াই, কোনো ধরনের এক্সপেরিমেন্ট ছাড়াই, অথবা শিক্ষার সাথে যারা যুক্ত তাদেরকে ইনভলভ না করেই আমরা নিজেরা এটা করার চেষ্টা করেছি। এইবার 2027-এ এইবার খুব সতর্কভাবে এগোচ্ছে। আমিও আসি দু একটা প্রসেসের সাথে, সতর্কভাবে এগোচ্ছে। তারা যে বিষয়গুলো জানে না তা না, তারা জানেন বিষয়গুলো। তারা লার্নিং উইথ হ্যাপিনেস অথবা 2টা শ্রেণীকে টার্গেট করে আগাচ্ছেন। তারপরে 28-এ গিয়ে একটা হবে, 29-এ গিয়ে একটা হবে, 30-এ গিয়ে একটা হবে। সেখানে আপনার শিক্ষামন্ত্রী যেহেতু অনেক দিন থেকে এই এরিয়াগুলো নিয়ে কাজ করেন এবং অনেক দিন থেকে এই এরিয়াগুলো নিয়ে উনি এক্সারসাইজ করেন, গবেষণা করেন, রিসার্চ করেন, আমি সিদ্দিক নিশ্চয়ই এটা এগ্রি করবে যে বছর ধরে উনি এগুলো নিয়ে কাজ করেন। আর শিক্ষা উপদেষ্টা সে তো বহুদিন থেকে এই এরিয়াটাতে কাজ করছে যে উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থা কেমন, আমাদের আশেপাশের দেশগুলোতে যারা ভালো করেছে শিক্ষায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, চায়না, ওরা যারা ভালো করেছে তাদের শিক্ষাক্রম কেমন, সেটা নিয়ে ওই শিক্ষা উপদেষ্টারও এক্সপিরিয়েন্স আছে এবং লন্ডনের, যুক্তরাজ্যের এক্সপিরিয়েন্সটা তার আছে। সেই জায়গাটা থেকে তারা, আমি বলবো যে কশাসলি এগুচ্ছে।
তবে এইখানে ধরেন আমি একটা উদাহরণ হিসেবে বলি, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা পরিবর্তন করার চেষ্টা করছি। আমি 2 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের 31টার মতো কোর্স, 50টার মতো ডিগ্রি, এবং এখানে আমাকে সিলেবাস যদি চেঞ্জ করতে হয় প্রায় 600 কোর্সেস, 600-র উপরে, তার মানে আমার কতদিন লাগবে? এখন আমি একটা আপৎকালীন হিসাবে এই যে ফেজ ওয়ানে আমি আপাতত একটা ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজ, একটু টেকনিক্যাল এডুকেশন, একটু আইসিটি, একটু ইংরেজি, এগুলা দিয়ে তাড়াতাড়ি করে একটা পর্যায়ে কিছুটা করে ফেলছি, টু অ্যারাউন্ড 25%। আর অ্যানাদার 25% হয়তো আমরা এই বছরের এন্ডে আমরা এই যে করার চেষ্টা করছি। কিন্তু টোটাল যে একদম ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ সারা ওয়ার্ল্ড যেভাবে চাচ্ছে সেরকম, অথবা আমার বাচ্চাটা পাশ করার পরে কেন 38% বা 40% চাকরি পাবে না, সেই জায়গাটাকে যে অ্যাড্রেস করা, অথবা চাকরির ক্ষেত্রে কেন বৈষম্য হবে সেই জায়গাটা, যেটার জন্য আন্দোলনটা হলো 2024-এ, সেই জায়গাটাতে যেতে আমাদেরকে বেশ ভালো সময় লাগবে। এবং এখানে একটা কথা বলে দেই আমরা, আপনি এবার আশাবাদী যে এবার একটা আমি টেকসই এবার পরিবর্তন। একটু আশাবাদী অনেক জায়গাতে একটু আশাবাদী যে আমরা তো একটা ধাক্কা খেয়েছি 2024-এ, এবং আমরা তো জানি আমাদের ছেলে মেয়েদের দাবিটা কি ছিল, আমাদের ক্রাইসিসটা কোন জায়গাটাতে ছিল, এবং লক্ষণটা হলো যে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুইটা জায়গাতে যেহেতু ওনারা জিডিপি 2%, 1.5% স্বাস্থ্য এবং শিক্ষাতে যেহেতু বাড়িয়েছেন, এবং এক ধরনের পজিটিভ ভাইব দেখা যাচ্ছে, সেই জায়গাটাতে আপনি হয়তো কিছুটা আশা করতে পারেন। কিন্তু তারপরও আমি যে কথাটা বলবো যে শিক্ষার মিশন এবং ভিশনটা যদি আমি জাতিগতভাবে ঠিক করতে না পারি, বিশ্ববিদ্যালয়গুলোকে আমি কিভাবে চালাবো, কিভাবে আমি দেখতে চাই। সামিনা আমার সহকর্মী, আমার ডিপার্টমেন্টে, আমার ছাত্রী, আমার সহকর্মী, ও কাজ করতেছে অনেক দিন থেকে একই ডিপার্টমেন্টে। শি নোজ যে তার ডিপার্টমেন্টের কী অবস্থা, শি নোজ তার ফ্যাকাল্টির কী অবস্থা, শি নোজ যে তার বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা, সেটা আমরা জানি। এই যে জানা বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা বিভিন্ন জায়গাতে প্লেস করার চেষ্টা করছি যে আসলে দ্যাট হ্যাপেন্ড, এবং এই জায়গাগুলো সমস্যাটা স্যার চিহ্নিত হয়েছে, এখন সমাধানের পথটা করার জন্য একটা যেমন যেটা সিদ্দিক বলছিল যে এই যে ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার এবং আমাদের সিআর আবরার স্যার আসলে চেয়ারিতে বসতে পারে নাই। মানে যেদিন ছেলেমেয়েরা অটোপাস নিল এসএসসি না এইচএসসিতে, সেদিন আমি যে সচিবালয়ের ভিতরে এবং কি যে অবস্থাটা করেছিল সচিবালয়ের ভিতরে, এটা যে ছিল না সচিবালয় এবং ভয়ঙ্কর অবস্থা। স্যারের গাড়ি তাড়াতাড়ি করে স্যার গাড়ি থেকে নেমে দৌড় দিতে হয়েছে। এবং আপনাকে একটু থামাই, এবং আমি একটা কথা বলে শেষ করি, তবে সেই সময়টাতে যদি শক্ত হতো, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার গাড়ি 2বার আক্রমণ করেছে, আমাকে 2বার মানে হাইওয়েতে থামিয়ে আমাকে গাড়ি থেকে নামিয়ে ফেলার চেষ্টা করেছে অটোপাসের জন্য। আমরা বলেছি যে আমি এক্ষুনি চলে যাব জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু কোনো অবস্থাতে অটোপাস, এই যে অটোপাসটা ঠেকিয়ে দিয়েছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়, সেটা কিন্তু বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো সেভ করে দিল যে অটোপাস থেকে, ওইটা হয়তো বা ওনাদের ভিতরে সেভাবে ওয়ার্ক করেন। জি, প্রফেসর সামিনা লুৎফা, আপনি নিশ্চয়ই প্রফেসর আমানুল্লাহ স্যারকে শুনছিলেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে শিক্ষাক্রম আবার চেঞ্জ বা অন্তর্বর্তী সরকারের সময় এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, আপনি সেই প্রক্রিয়ায় জড়িত হচ্ছিলেন অল্প সময়ের জন্য হলেও, ফলে প্রফেসর আমানুল্লাহ আপনার সহকর্মী শিক্ষক, তিনি আশাবাদী যে এইবারের চেঞ্জটা বা পরিবর্তনটা একটু বুঝে শুনে সময় নিয়ে হচ্ছে, ফলে এটা হয়তো একটা মানসম্পন্ন পরিবর্তন হবে। আপনি কতখানি আশাবাদী? শুধু বলে রাখতে চাই, বাংলাদেশে এখন 27টিরও বেশি শিক্ষাধারা মানে একদম রানিং বা বিদ্যমান। আমার অভিজ্ঞতা থেকে আমি যেটুকু বুঝি যে এখানে পলিটিক্যাল উইলটা অনেক ইম্পর্ট্যান্ট। প্রথমত পলিটিক্যাল উইল যদি না থাকে, যেটা আগে 24-এ যখন আমরা অবশ্য শিক্ষাক্রম নিয়ে কাজ করছিলাম না, পাঠ্যক্রম নিয়ে কাজ করছিলাম, তখন শুধু বইগুলোকে ধরা হয়েছিল, মানে 2012-র যে শিক্ষাক্রম সেই অনুযায়ী তৈরি করা যে বই, সেই বইগুলোর কিছু এডিটিং করা হচ্ছিল। কোনো খুব মেজর পরিবর্তনের কোনো ধরনের কথা তখন হয়নি, কারণ ওইটা একটা বড় পরিবর্তন ছিল যে 21-এর শিক্ষাক্রম থেকে 12 শিক্ষাক্রমে ফেরত যাওয়া হয়েছিল। কিন্তু সেই বইগুলোকে একটু যে প্রয়োজনীয় অংশ বাদ দেয় ইত্যাদির কাজে আমরা যুক্ত ছিলাম।
তখনও আমার মনে হয়েছে যেহেতু মানে উপরে যিনি সিদ্ধান্ত গ্রহীতা তখন সেটা শিক্ষা উপদেষ্টা ছিলেন। তার যে একটা শক্ত দৃঢ় মনোবল এটা একটা খুব জরুরি জিনিস এবং সরকারের আসলে উইলটা আছে কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে কার প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে। তার মানে এটা কি সুইডিশ সিডার প্রেসক্রিপশনে হচ্ছে? এটা কি ইউনিসেফের প্রেসক্রিপশনে হচ্ছে? এটা কি ইউনেস্কোর প্রেসক্রিপশনে হচ্ছে? তার মানে বহির্বিশ্বের যে দাতা সংস্থার অর্থায়নে পরিবর্তনটি করা হচ্ছে তারা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার। কারণ তারা যেই শিক্ষাক্রমটিকে আপনার কাছে সবচাইতে ভালো বলে উপস্থাপন করবে, আপনাকে সেই শিক্ষাক্রমের দিকেই যেতে হবে। মানে এত বছর আমাদের ইতিহাসে আমরা অভিজ্ঞতা থেকে তাই দেখেছি। কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে আমাদের জন্য শিক্ষাক্রম তৈরি করতে চাই, তাহলে যে ধরনের কাজ হওয়া প্রয়োজন, সেটার জন্য যথেষ্ট পরিমাণ রাজনৈতিক ইচ্ছা আছে কিনা সেটা হচ্ছে একটা প্রথম এবং প্রধান প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে এনসিটিবি বা যারা আসলে আমাদের পুস্তকগুলো মানে তৈরি করেন, প্রিন্ট করেন, এই পুরো কাজটা যারা দেখাশোনা করেন, তদারকি করেন, তারা আসলে সেখানে কিন্তু বড় ধরনের সুবিধাভোগী গোষ্ঠী রয়েছে। কারণ এখানে হাজার হাজার কোটি টাকার বই ছাপানো হয় এবং তার যে কাগজ সেটা বিশাল বড় বাণিজ্য। এবং আমরা যে প্রথম প্রবল বাধার সম্মুখীন হয়েছিলাম, সে বাধার মূল জায়গাটা ছিল এই এনসিটিভির ভেতরে থাকা নানান রকম স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থের বিপক্ষে চলে গিয়েছিল আমাদের অনেকগুলো প্রাথমিক দিকের কাজ। তার ফলে একটা প্রবল বাধা ওইখান থেকেও এসেছিল। এখন এই ধরনের মানে যেখানে ব্যবসায়িক স্বার্থ, সেখানে সরকার এটাকে কি করে ট্যাকল করবে সেটা একটা পরিকল্পনা থাকার প্রয়োজন রয়েছে। কারণ আপনি যতই সদিচ্ছা নিয়ে সৎ উদ্দেশ্য নিয়ে কাজটা করতে চান না কেন, কারো ব্যবসার ক্ষতি করে তারা এটা করবেন না। কারণ তারা ওই ৮০ গ্রামের পেপারের কন্ট্রাক্ট সাইন করে ৪০ গ্রামের কাগজ দেবেন। এখন এই জায়গাটা কি করে ঠিক হবে তার উপর নির্ভর করছে আসলে বাংলাদেশে শিক্ষাক্রম নিয়ে যে কোনো এক্সপেরিমেন্ট আসলে ফল দেবে কিনা। শেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে শিশুদের ভাগ্য নিয়ে কথা বলা হচ্ছে, শিশুদের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলা হচ্ছে। কগনিটিভ ডেভেলপমেন্টের যেটুকু থিওরি আমরা সমাজবিজ্ঞানে পড়ি বা সামাজিক বিজ্ঞান সমূহে জানা আছে, তাতে আমরা জানি যে চট করে বড় পরিবর্তনের সাথে শিশুরা খাপ খাওয়াতে পারে না। সুতরাং যে কোনো পরিবর্তনই খুব ধীর গতিতে এবং তাদের সাথে নিয়ে অভিভাবকদেরকে আপনাকে একটু থামাই সিদ্দিক ভাই, আপনি এই নতুন শিক্ষাক্রম নিয়ে কিছু যোগ করবেন কিনা? একই সাথে আমরা দেখছি যে আমাদের শিক্ষক নেই প্রচুর স্কুলে, ৫৫% বিশ্ববিদ্যালয়ে হেডমাস্টার নেই। এটা হচ্ছে একদম সরকারি তথ্য। সহকারী শিক্ষকের হিসাব বাদে দিলাম। ফলে যদি মাধ্যমিক বিদ্যালয়ে ৩৮৩টি পদ শূন্য আর সহকারী প্রধান শিক্ষকের ২৪৯টি, মানে ২৫০ প্রায় শিক্ষকের পদ শূন্য। ফলে প্রতিষ্ঠানগুলো চলবে কিভাবে আসলে? জি, আপনাকে ধন্যবাদ। আমি এই বিষয়ে আশাবাদী, কারণ হলো আমরা এমন একজনকে শিক্ষামন্ত্রী পেয়েছি যিনি প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সব সমস্যাগুলো উনি জানেন, যার ফলে উনি মন্ত্রী হওয়ার পরপরই অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন। তার ভিতর অন্যতম হলো মামলা জটের কারণে প্রাইমারির ৩২,০০০ প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল ১৭ সন থেকে, সেটি কিন্তু উনি মুক্ত করেছেন। আজকে আর একটা অনেক বড় ঘটনা ঘটেছে, ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধন যাদের কোনো যৌক্তিকতা নাই, তারা শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায়, তারাও অনেক ২১ সন থেকে মামলা করে আসছিল যে তারা শিক্ষক হবে। পরিষ্কার বলে দিয়েছেন, আজকেও কিন্তু সেটা ফুল কোর্ট, প্রধান বিচারপতির নেতৃত্বে ফুল কোর্ট ওটা ডিসমিস খারিজ করে দিয়েছে। এখানে কিন্তু ৭০,০০০ শিক্ষক নিয়োগের সুযোগ আর কোনো বাধা থাকে না। আর হাই স্কুলের যে গ্যাপগুলো বলেছেন, এগুলোও কিন্তু অলরেডি মিলন ভাই ৩ দিন আগে একটা সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বলেছেন যে প্রাইমারির হেডমাস্টারগুলো এবং এই যে হাই স্কুলের এগুলো আর এই যে বেসরকারি সরকারিগুলো পিএসসিকে রিকুইজিশন দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন মাত্র ৩ দিন আগে। ২ জন সচিবকে প্রকাশ করেছেন আজকে পিএসসিতে রিকুইজিশন পাঠানোর জন্য। তো আশা করি এই শিক্ষক সংকটটা খুব দ্রুত, প্রাইমারি হোক, বেসরকারি হোক, হাই স্কুল হোক, এটা সংকট। আমাদের অভিজ্ঞতা একটু বলে যে সবসময় ধরুন শিক্ষামন্ত্রীর সদিচ্ছা আর সেটা বাস্তবে গিয়ে ট্রান্সলেট হওয়া, যারা বাস্তবায়ন করে, ধরুন অধিদপ্তর থেকে শুরু করে জেলা শিক্ষা অফিস পর্যন্ত বহু জায়গায়, এবং এটা একটা প্রচলিত ধারণা যে শিক্ষা ভবনের ইট ভবন তারাও নাকি টাকা খায়, এ ধরনের অভিযোগ। ফলে সেই সংস্কৃতি কি পাল্টানো গেল খানিকটা? এবং সেটা না পাল্টাতে গেলে আপনি শিক্ষক নিয়োগ করতে গেলে কাকে শিক্ষক নিয়োগ করছেন
সেটিও তো ম্যাটার করে। জি, ম্যাটার করে অবশ্যই। সময় লাগবে। এইখানে আমি একটু বলি যে এই যে আপা বলছিলেন যে এনসিটিবি নিয়ে আমরা সবচেয়ে বিপদে ছিলাম, 16 বছর 17 বছর তো বিপদে ছিলামই। সবচেয়ে বেশি বিপদে ছিলাম 5 আগস্টের পরে যখন রিপোর্ট লিখতে গিয়েছি, তখন আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে আমাদের অফিসে অ্যাটাক করবে। আমার সাথে ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের রেগুলার যোগাযোগ হতো। আপা যে আশঙ্কাটা করেছেন যে এই যে কাগজের যে সিন্ডিকেট, একটা কথা বলা হয় যে এনসিটিবির বইয়ের এস্টিমেট প্রাক্কলনটা এনসিটিভির নিচে যে পানের দোকানদার আছে তিনিও জানেন। গত 2 তারিখে গেল প্রাইমারি এবং ইবতেদায়ীর টেন্ডার ওপেনিং ডেট। 1 তারিখে আমার কাছে খবর আসলো যে 4 টাকা 10 পয়সা, আগের বছর ছিল 3 টাকা 50 পয়সা প্রতি ফর্মা প্রাইমারির, 4 টাকা 10 পয়সা। আমি আগের রাতেই কিন্তু খবর পেলাম। তা আমি সাংবাদিক হিসেবে কেমনে খবর পেলাম? তারা কিন্তু সিন্ডিকেট, যেই সিন্ডিকেট পুরনো সিন্ডিকেট, তারা কিন্তু সিন্ডিকেট করে ফেলছে ঠিক মতো সেই টেন্ডারটা সেই 4 টাকা 10 পয়সায়। এবং এখন কোথায় যাবে এটা মূল্যায়ন করবে কারা করবে? শিক্ষা মন্ত্রণালয়। কারা তাদেরকে আমরা চিনি। এখন আমি এখানেও আশাবাদী কেন যে মিলন ভাই কিন্তু হুটহাট এনসিটিভিতে চলে যান, কোনো কিছু না বলে হঠাৎ করে। এই যে সন্ধ্যাবেলা গিয়ে আস্থা বা ভরসা জি সন্ধ্যাবেলা গিয়ে যে তারা কি সিদ্ধান্ত নিল এমন মিলন ভাই বলে দিলেন যে না, এখানে বুয়েটের লোক যুক্ত করতে হবে। যেমন আরেকটা নিয়োগের বিষয়ে খবর পেয়েছেন আগে যে 2 নম্বরে হচ্ছে, তারপরে উনি বললেন যে না, এইটার স্থায়ী যে কর্মকর্তা যেটা বললেন যে শিক্ষা ভবন বা এনটিআরসিএ বা এরকম নিয়োগকারী কর্তৃপক্ষ, মিলন ভাই সেখানে বদলে যার হাতে চাবিকাঠি তার বদলে বুয়েট থেকে একজনকে দিয়ে দিলেন। জি প্রফেসর আমানুল্লাহ, একদম শেষ সময়ে আমরা দেখছি যে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে 24,784, দ্বিতীয় দিনে 27,327 জন শিক্ষার্থী পরীক্ষা দেয়নি। ইন্টারনেটে সেই ঝরে পড়ার হারটা কি খুব স্বাভাবিক? না, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে। গতবারও তো ছিল এরকম 19-20 হাজার পরীক্ষা দিতে আসে না। গতবারও ছিল প্রায় 29% শিক্ষার্থী পরীক্ষা রেজিস্ট্রেশন করে নাই, পরীক্ষা দেয় নাই। এবার তো প্রায় 36% যারা 5.5 লাখের উপরে পরীক্ষা দেয় নাই। এবং কারিগরিতে ভয়ানক অবস্থা, প্রায় 2 জনে 1 জন, 54% দেয় নাই। এখানে হয়তো একটা ফেয়ার ফ্যাক্টর কাজ করেছে, যে ফেয়ার ফ্যাক্টর যে অবস্থা চলছে নকলের বিরুদ্ধে, এখানে হয়তো পরীক্ষা দিয়ে পাশ করবো না, তখন তার একটা সমস্যা হয়ে যাবে। এমপিওর সমস্যা হয়ে যাবে কলেজের। ছেলেটা যদি পরীক্ষা পাশ না করে তার একটা ইগো প্রবলেম ডেভেলপ করতে পারে। বিভিন্ন ধরনের সব মিলিয়ে একটা এই জায়গাটাতে আছে। তবে এটা নিয়ে আমি খুব বেশি অরিড না, এটা হয়তো কভার করা যাবে। সামিনা এবং সিদ্দিক যে কথাগুলো বলছে, এগুলো প্রসিডিউরাল মিস্টেকস অথবা প্রসিডিউরাল আপনার এক ধরনের প্রক্রিয়াগত, সেগুলো হয়তো আস্তে আস্তে কারেকশন হতে পারে। কিন্তু যে কথাটা সামিনা শুরুর দিকে বলছিল যে আমি যদি টোটাল সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই, বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে, আমার কলেজগুলো কিভাবে চলবে, আমার প্রাথমিক স্কুলগুলো কিভাবে চলবে। জাপান, কোরিয়া আপনি দেখবেন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা বসে ঠিক করেছে যে তাতে কী হবে। 60 তারা আবার রিভাইজ করেছে, 80-র দশকে তারা আবার রিভাইজ করে মোটামুটি তারা এমন পর্যায়ে চলে গেছে, কোরিয়া এবং জাপান এবং এই যে সিঙ্গাপুর আর চায়না গত 2 দশকে তাদের সমস্ত শিক্ষা ব্যবস্থা এই জায়গাটায় আমি বলছি যে রাষ্ট্রের ভিশন যদি আমি ঠিক করতে পারি, আর যদি পলিসিগুলো যদি আমি ঠিক করতে পারি, তাহলে আমার বিশ্ববিদ্যালয়গুলোতে ছোটখাটো যে সমস্ত প্রবলেমগুলো আছে এগুলো ওভারকাম করা যাবে। সিদ্দিক ভাই, আপনি একটু ছোট করে বলবেন কিনা এত শিক্ষার্থী কেন পরীক্ষা দিচ্ছে না? স্যার বলেছেন, তার বাইরে যদি কিছু বলতে চান। আর অনেকেই কমেন্ট করছেন মাদ্রাসার শিক্ষকদের একটা বড় অংশই বেতন পাচ্ছেন না। আমরা জানি সেটি নিয়ে কাজ শুরু হয়েছে, সেটার কোনো আপডেট আপনার কাছে আছে? জি, আসলে 4 লাখ, এবার যে টোটাল যে উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষার্থী আছে 12 লাখের কিছু বেশি, এর ভিতরে 4 লাখ আছে অনিয়মিত এবং বিভাগ উন্নয়ন অর্থাৎ মান উন্নয়ন। এখন যে ছেলেটা গত বছর শুধু ইংরেজিতে ফেল করেছিল, সে তো বাংলা পরীক্ষা দিতে আসবে না, সে তো শুধু ইংরেজি পরীক্ষা দিতে আসবে। সুতরাং আপনি প্রথম দিন বাংলা দ্বিতীয় পত্র 2টো পরীক্ষা গেল, এই অনুপস্থিত দেখে যদি টোটাল স্টুডেন্ট হিসাব করেন তাহলে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু মিলন ভাই অনেক বেশি দৌড়ঝাঁপ করেছেন, নকল, ডিজিটাল নকল, অ্যানালগ নকল সবগুলোর বিরুদ্ধে একটা ভয় দেখিয়েছেন, সিসি ক্যামেরা যুক্ত করেছেন, যার ফলে সবাই বুঝতে পেরেছে, একটা মেসেজ চলে গেছে যে পড়াশোনা করতে হবে, নকল কোনোভাবেই আর করা যাবে না। সে কারণে যারা মান উন্নয়ন বা বিভাগ উন্নয়নের জন্য ফর্ম পূরণ করেছিলেন তারাও কিন্তু পরীক্ষায় আসতেছেন না। বুঝেছেন যে ফল গত বছর যেটা সেটাই ভালো ছিল। মাদ্রাসার আসলে এটা অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমার জানা মতে, যে এটা হয়তো আরেকটা ব্যাপার আছে। আসলে প্রতি বছরই এই মে মাসের এবং জুন মাসের এমপিভুক্ত শিক্ষকদের
বেতনটা একটু ঝামেলা হয়। তো এবছর একটু মাদ্রাসাটা বেশি হয়ে গেছে। মাদ্রাসার আসলে যারা অধিদপ্তর যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা একটু অন্য রাজনৈতিক ঘরানার, এটা আমার অ্যাসেসমেন্ট। জি জি, সামিনা লুৎফা, আপনি নিশ্চয়ই শুনছেন আমাদেরকে। আমি আপনার কাছে ওই বিষয়টা নিয়ে একটু জানতে চাই যে উচ্চ মাধ্যমিকে এসে এই যে এত শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না, এইটা আসলে কি ইঙ্গিত দেয়? এবং এর কয়দিন পরে এই শিক্ষার্থীরা আবার যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় তখন আমরা রিপোর্ট দেখি তাদের একটা বড় অংশই কেউ ইংরেজিতে পাশ করতে পারে না, কেউ সাধারণ জ্ঞানে পাশ করে না। মানে গলতটা আসলে কোথায়? আসলে আমরা দেখতে পাচ্ছি মানে যে স্ট্যাটিস্টিক্সটা এসেছে মানে সংবাদ মাধ্যমে, যে গত বছরে যেটা 29 ভাগ ছিল সেটা এবছর এসে 36 ভাগে উন্নীত হয়েছে, এবং বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রায় 40 ভাগের বেশি পরীক্ষার্থী পরীক্ষা অংশ নিচ্ছে না। এখানে মেজর কারণ হিসেবে পত্রিকাগুলো যা বলছে সেটাকে যদি আমরা একটু সামাজিক বিজ্ঞানের লেন্স দিয়েও দেখি, সর্বতভাবেই এক ধরনের ভীতির জায়গা থাকতে পারে, বা যেটা অনেকেই বলছেন বাল্যবিবাহের সংখ্যা এবং প্রবণতা অনেক বেড়ে গেছে, বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থানের পরে যে এক ধরনের অশান্ত অবস্থা চারিদিকে বিরাজ করেছে সেটার একটা ভূমিকা রয়েছে। এবং আমরাও অন্য আরেকটি সার্ভে থেকে দেখেছি যে 24-এ গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের একটা অংশ তারা আসলে পড়ালেখা থেকে তাদের পরিবার তাদেরকে সরিয়ে নিয়েছে তাদের নিরাপত্তার আশঙ্কা থেকে। এই জায়গাগুলো বিচারে রাখতে হবে। তার সাথে আরো একটি বিষয় রয়েছে, আমরা ইদানিংকার অন্যান্য স্ট্যাটিস্টিক্স থেকে দেখতে পাই যে বাংলাদেশে যে কাজ মানে পাশ করবার পরে কাজে আছে এরকম যে জনসংখ্যা, সে জনসংখ্যার বিচারে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের যারা যে সমস্ত ইউথ বা যুব পড়ালেখা করেছেন, তাদের ডিগ্রি আছে কিন্তু তাদের চাকরিতে তারা নেই, এদের একটা কিন্তু পার্সেন্টেজ ইনক্রিজ করেছে। এই ধরনের ইনক্রিজ করা পার্সেন্টেজ কিন্তু সমাজে এক ধরনের বার্তা পৌঁছায় যে আপনি শিক্ষা লাভ করলেই যে এক ধরনের সোশ্যাল মোবিলিটি বা সামাজিক গতিশীলতার একটা সম্ভাবনা আমরা আগে জানতাম বা দেখেছি, সেটা বাংলাদেশের ক্ষেত্রে কোনো একটি বিচিত্র কারণে স্ট্যাগনেন্ট হয়েছে। সেটার বিষয়ে যেরকম আমাদের গবেষণা করা প্রয়োজন, একইভাবে এই যে 36% শিক্ষার্থী ড্রপ আউট করলো, এটা নিয়ে কিন্তু গভীরে গবেষণা করা প্রয়োজন রয়েছে। এটা কি বাল্যবিবাহ? অনেক ধন্যবাদ প্রফেসর সামিনা লুৎফা, ধন্যবাদ প্রফেসর আমানুল্লাহ, ধন্যবাদ সিদ্দিক রহমান খান। দর্শক, এই ছিল আলোচনা। দেশের শিক্ষা ব্যবস্থা টেকসই হোক, ভালো হোক, আর কারণ শিক্ষায় বিনিয়োগ হোক, কারণ এটাই সম্ভবত সর্বোত্তম বিনিয়োগ। সেই প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকুন সবাই।